আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের ধারাবাহিক আলোচনা আজকের তৃতীয় পর্ব। তো আমরা গত 2 দিনে অলরেডি 4 নম্বর ধারা পর্যন্ত পড়েছি। তো 1 থেকে 4 নম্বর ধারায় আসলে 4 নম্বর ধারাটাতে ছিল অনেকগুলো সংজ্ঞা। তো আমরা আজকে 5 নম্বর ধারা পড়ব। তো তার আগে একটু বলি, সেটা হচ্ছে অনেকেই আমাকে বলেছেন যে 1 ঘন্টা সময় ধরে যদি এই জিনিসটা লাইভ করি তাহলে অনেক ক্ষেত্রে মনোযোগ রাখা সম্ভব হচ্ছে না, যার ফলে আমি চেষ্টা করব 30 মিনিট বা 25 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে ফেলার জন্য। তো ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন, আর আমাকে মেসেজ না করে কমেন্টে জানাবেন। কমেন্ট করলে এবং লাইক দিলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ভিডিওটা ছড়িয়ে পড়ে, যার ফলে অন্যরা দেখতে পাবে, দেখার সুযোগ পাবে। আর আপনারা শেয়ার করবেন কাইন্ডলি যদি ভালো লাগে। তো আমরা 1 থেকে 4 নম্বর ধারায় দেখেছি আইনের নাম, তারপর হচ্ছে 1 নম্বর ধারায় দেখেছি আইনের নাম, আইন এটা কবে থেকে কার্যকরী হবে, এবং 2 নম্বর ধারা দেখেছি অমিটেড। 3 নম্বর ধারার 2-এ দেখেছি যে কিছু এক্সপ্রেশন বা অভিব্যক্তি ছিল যেগুলো হচ্ছে আসলে আগে ছিল ম্যাজিস্ট্রেট, সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস। এগুলো আগে যে কোনো আইনে যাই থাকুক না কেন এখন হবে শুধু ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস। আর 4 নম্বরে আমরা অনেকগুলো সংজ্ঞা দেখেছি। এখন আমরা আসবো 5 নম্বরে, সেকশন 5। সেকশন 5 সাবসেকশন এ কি বলছে? All offences under the penal code shall be investigated, inquired into, tried and otherwise dealt with according to the provision hereinafter contained। বলা হচ্ছে all offences under the penal code, মানে পেনাল কোড 1860 সালের যে আইন, পেনাল কোড 1860, আমরা যাকে বলি দণ্ডবিধি 1860 সালের দণ্ডবিধিতে যেই অফেন্সগুলো আছে, যে অপরাধগুলো আছে, যে অপরাধগুলোর কথা বলা আছে এবং শাস্তির কথা বলা আছে, সেগুলো এই অপরাধগুলো ইনভেস্টিগেশন মানে তদন্ত হবে, ইনভেস্টিগেটেড, ইনকোয়ার্ড ইনটু, এগুলোকে অনুসন্ধান করা হবে, ট্রাইড বিচার করা হবে, অ্যান্ড আদারওয়াইজ ডেল্ট, এবং অন্যান্য যে বিষয়াবলী আছে এগুলো কি হবে উইথ অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন হেয়ারিন আফটার কন্টেন্ট। পেনাল কোডে যেসব বিষয় ইনভেস্টিগেশনের কথা আছে, ইনকোয়ারির কথা বলা আছে, বিচারের যে ব্যবস্থার কথা বলা আছে বা অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো সবই এই আইন অনুযায়ী হবে। এটা হচ্ছে 5(1) সেকশন 5 সাবসেকশন 2 কি বলছে? অল অফেন্সেস under any other law shall be investigated, inquired into, tried and otherwise dealt with according the same provisions। সেম প্রভিশনস বলতে কোন প্রভিশন বলছে? কি যে অল ল, যে অল লর কথা বলা হচ্ছে, এনি আদার ল ওগুলোকে বলছে নাকি এই আইনকে বলছে? সেম প্রভিশন বলতে আসলে এখানে এই আইনটাকেই বোঝাচ্ছে। কারণ আমরা এখানে বলছি যে 1 নম্বরে কি বলা আছে যে পেনাল কোডের যে ইনভেস্টিগেশন, যে ইনকোয়ারি বা যে অনুসন্ধান, যে বিচার কার্য এবং হচ্ছে অন্যান্য যা আছে এগুলো হবে কি এই আইনের ভিতরে, যেগুলো আছে এই আইনের ভিতরে যা কিছু আছে এই অনুযায়ী হবে। সুতরাং সেম প্রভিশন বলতে এই আইনটাকে বোঝাচ্ছে, মানে আমাদের প্রসিডিউর অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরকে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে তারপরে বলছে বাট সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট ফর দ্য টাইম বিং ইন ফোর্স। কি বলছে? যে অন্য যে কোনো লতে যে ইনভেস্টিগেশনের কথা বলা আছে, তদন্তের কথা বলা আছে, অথবা অনুসন্ধানের কথা বলা আছে, বিচারের কথা বলা আছে বা অন্যান্য যা কিছু আছে এগুলো এই আইনটা দ্বারা হবে, এগুলোর কার্যক্রম এই আইন দ্বারা পরিচালিত হবে। কিন্তু এখানে কি বলছে? আবার একটা বাট উল্লেখ করে দিয়েছে, একটা
আমরা বাট দেখতে পাচ্ছি, এই যে বাট, একটা কিন্তু আছে, কিন্তু বাট সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট, কিন্তু বলা হচ্ছে কি এটা হচ্ছে সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট। অন্য আইনে যদি বাট সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে অন্য আইনে কি আছে সেটার উপর নির্ভর করছে, সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট, বাট সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট। এই যে বলছে যে এই আইন অনুযায়ী ইনভেস্টিগেশন হবে, ইনকোয়ারি হবে, বিচার হবে, এগুলো হচ্ছে অন্য আইনের বিষয়টা, কিন্তু এখানে অন্যান্যের কিছু বিষয় আছে, যে অন্য আইনে কি আছে বিষয়টা, but subject to any enactment for time being in force, regulating the manner or place of investigating, inquiring into, trying or otherwise dealt with such offences। বলা হচ্ছে যে হ্যাঁ অন্যান্য আইনের যে তদন্ত অনুসন্ধান এগুলা এই আইন অনুযায়ী হবে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী হবে, কিন্তু এটা হচ্ছে অন্য আইনে কি লেখা আছে সেটার উপরে নির্ভরশীল, বাট সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট ফর টাইম বিং, বর্তমানে প্রচলিত অন্য আইনে কি আছে সেটার উপর নির্ভর করছে এটা। ওই আইনে যদি কি থাকে, বলা আছে যে টাইম বিং ইন ফোর্স রেগুলেটিং দ্য ম্যানার, ইন ফোর্স মানে যেটা বর্তমানে কার্যকরী আছে, অন্য যে আইনগুলো কার্যকরী আছে ওখানে যদি রেগুলেটিং দ্য ম্যানার, ওখানে যদি নির্ধারণ করে দেওয়া হয় কিভাবে করা হবে, অর প্লেস অথবা জায়গা নির্ধারণ করে দেওয়া হয় কিভাবে করা হবে সেই প্রক্রিয়াটা, এবং জায়গা অথবা জায়গা এটা যদি নির্ধারণ করে দেওয়া হয় অন্য কোনো আইনে, তাহলে ওই আইন অনুযায়ী ইনভেস্টিগেশন, ইনকোয়ারি এবং বিচার হবে। ক্লিয়ার? তাহলে 5-এর 1 নম্বর ধারা যেটা বলছে আমাদেরকে সেটা হচ্ছে যে পেনাল কোডে যে বিধানগুলো আছে ইনভেস্টিগেশনের বা তদন্তের যে বিষয়গুলো আছে এগুলো সব, বিচারের যে বিষয়গুলো আছে, অন্যান্য যে বিষয়গুলি আছে এগুলো সব কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী হবে। আর অন্যান্য আইনে যা কিছু আছে এগুলো যদি ওই আইনে উল্লেখ না থাকে, ওই আইনে যদি উল্লেখ না থাকে কিভাবে বিচার হবে, কিভাবে এগুলো বিচার দুঃখিত আমার এখানে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, দুঃখিত এই জন্য। তাহলে বলছে যে অন্য আইনে যা কিছু আছে ওই আইনে যদি কোনো কিছু উল্লেখ না থাকে কিভাবে ইনভেস্টিগেশন হবে, কিভাবে বিচার হবে, অথবা কোন জায়গায় ইনভেস্টিগেশন হবে, এই ধরনের কোনো নির্দেশনা যদি না থাকে তাহলে অন্যান্য আইনের ইনভেস্টিগেশনগুলো মানে যাবতীয় কার্যক্রমগুলো এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। আর যদি ওই আইনে, এখানে আবার একটু লক্ষ্য করেন, বাট সাবজেক্ট টু এনি এনাক্টমেন্ট ফর দ্য টাইম বিং ইন ফোর্স রেগুলেটিং দ্য ম্যানার, বলছে যে কিন্তু এই যে হবে ওগুলোর অনুসন্ধান হবে, কিন্তু এটা সাবজেক্ট টু, এটা হচ্ছে ওই আইনে আছে কি নাই সেটার উপর নির্ভর করে এই আইনটা ব্যবহার করা হবে। তার মানে আমরা 5-এর 2 নম্বরেও দেখছি যে আইনের প্রাধান্য হচ্ছে যে আইনটাতে যেটা উল্লেখ থাকবে সেটাই আইনের প্রাধান্য পাবে, ওই আইনে যদি উল্লেখ না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি প্রাধান্য পাবে। এটা গেল আমাদের পার্ট 1, এই আইনের পার্ট 1 এবং চ্যাপ্টার 1। ওকে, আমরা পার্ট 2 চ্যাপ্টার 2তে যাওয়ার আগে আমরা আরেকবার একটু রিভিউ করে নিই। সেটা হচ্ছে আমাদের এই আইনের যে পার্ট 1 আমরা যেটা দেখলাম, এই পার্ট 1 মূলত 5টা ধারায় বিভক্ত, এবং এই 5টা ধারা হচ্ছে প্রিলিমিনারি, প্রাথমিক। তার মানে আমরা এখনো আইনে যাইনি, আইনের শুরুর অংশটাতে কি বলেছে, প্রথম হচ্ছে আইনটার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে, আইনটার নাম কি হবে এবং আইনটা কবে থেকে কার্যকরী হবে, এটা 1 নম্বর ধারায় আছে। আর 2 নম্বর ধারা 1 নম্বর ধারায় আছে আইনটার নাম এবং আইনটা কবে থেকে কার্যকরী হবে। এবং এই আইনের 1-2 ধারায় বলা হচ্ছে যে এই আইনটা
কোনো স্পেশাল আইন, কোনো বিশেষ এখতিয়ার, কোনো অর্পিত ক্ষমতা এবং কোনো বিশেষ আইনে যদি বিশেষভাবে কোনো বিচার প্রক্রিয়ার কথা বলা হয়, কোনো একটা প্রক্রিয়ার কথা বলা হয়, ওগুলোকে এই আইন কিছুতেই এফেক্ট করবে না। তার মানে হচ্ছে অন্য স্পেশাল আইনগুলোতে যা থাকবে সেগুলোই প্রাধান্য পাবে, এই আইনটা প্রাধান্য পাবে না। এই আইন তখন স্থগিত থাকবে, যদি স্পেশাল কোনো কিছু থাকে সেটাই কার্যকর হবে। আমরা 1-2 এটা দেখেছি। 2 নাম্বার সেকশন 2 রিপিল্ড হয়েছে, সেকশন 3-1 রিপিল্ড হয়েছে, অমিটেড হয়েছে। রিপিল্ড এবং অমিটেড সিনোনিম, একই কথা, বাতিল। 3-2 আমরা দেখেছি যে আগে যাকে অফিসার এক্সারসাইজিং, মানে আগে যাকে ম্যাজিস্ট্রেট বলা হতো তাকে এখন বলা হবে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস। আগে যাকে বলা হতো সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, তাকে এখন বলা হবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস। আগে যে ছিল সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, এখন সে হবে ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস, অফ দ্য থার্ড ক্লাস। আর আগে যে ছিল ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট, এখন তাকে বলা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে 3-2 নাম্বার ধারায় ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা চেঞ্জ হয়েছে। মানে এই আইনটা কার্যকরী হওয়ার আগে যারা ম্যাজিস্ট্রেট ছিল তারা হবে ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, যারা সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ছিল তারা হবে ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস, যারা ম্যাজিস্ট্রেট অফ দ্য সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ছিল তারা হবে ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস, এবং ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর এখানে আরো একটা কথা ছিল, দুঃখিত, এখানে আরো একটা কথা ছিল, এই যে আমরা 3 নাম্বার নোটে দেখছি যে দ্য ওয়ার্ড অ্যান্ড commas the expression magistrate of division of district shall be deemed to be sub-divisional magistrate were omitted by the section of, মানে এখানে এই জায়গাটাতে ছিল এই যে আমরা তিনের এই যে 3টে ডট ডট দেখছি, এখানে আসলে ছিল কি ম্যাজিস্ট্রেট অফ ডিভিশন অফ ডিস্ট্রিক্ট শেল বি ডিম টু মিন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মানে এই অংশটা উঠে গেছে আগে। তার মানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলে এখন আর কিছু নেই, এই কারণে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার আমরা 4 নাম্বার ধারা হচ্ছে অনেকগুলো সংজ্ঞা দেখেছি। 4 নাম্বার ধারায় আমরা অনেকগুলো সংজ্ঞা দেখেছি এবং এই সংজ্ঞার ক্ষেত্রেও বলা হচ্ছে যে এই আইনের বিষয়গুলো চূড়ান্ত না। আমরা কিন্তু বারবার প্রত্যেকটা ধারাতে একটা বিষয় দেখছি। 3-1-2 ধারাতে আমরা দেখছি যে স্পেশাল কোনো ল থাকলে এই আইন সেখানে প্রাধান্য পাবে না, স্পেশাল লটাই প্রাধান্য পাবে। আমরা আবার 3-2 না, আমরা যখন 4-1 বলা হচ্ছে তখনও কিন্তু একই কথা আসছে আবার, যে আনলেস ডিফারেন্ট ইন্টেনশন অ্যাপিয়ার ফ্রম দ্য সাবজেক্ট অর কনটেক্সট, মানে হচ্ছে সাবজেক্ট বিষয়বস্তু বা ওই পরিস্থিতিতে যদি অন্য কিছু না আসে তাহলে এই সংজ্ঞাগুলো এগুলোই কার্যকরী হবে, কিন্তু যদি অন্য কিছু চলে আসে তাহলে সেটাই কার্যকরী হবে। এখানেও এটা বলা হচ্ছে। আবার আমরা 4-এর সংজ্ঞাগুলো অনেক অনেক বেশি, এখানে এগুলো আর পড়লাম না। এবং 5 নাম্বারে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে পেনাল কোডে যা কিছু আছে সব এই আইন অনুযায়ী হবে, অন্য কোনো আইন দ্বারা হবে না। ওটা যদি থাকতো তাহলে বলতো যে পেনাল কোডের অন্য কিছু অন্য আইন দ্বারা থাকলে সেটা এখানে উল্লেখ থাকতো। যেহেতু পেনাল কোডের যাবতীয় সব কিছু সম্পর্কে এখানে বলা হচ্ছে এই আইনেই হবে, সুতরাং ওই আইনের সব কিছু এই আইনেই হবে। সব কিছু বলতে কি ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, মানে বিচার, ট্রায়াল, বিচার এবং অন্যান্য যে বিষয়াবলী আছে এগুলো সব পেনাল কোডেরগুলো আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। কিন্তু অন্যান্যর ক্ষেত্রে আবার কি বলছে যে আইনের প্রাধান্যের ক্ষেত্রে সেখানে আবার প্রাধান্য পাবে ওইসব আইনে যদি কোনো উল্লেখ থাকে কিভাবে ইনভেস্টিগেশন করতে হবে, কিভাবে ইনকোয়ারি করতে হবে, কিভাবে বিচার করতে হবে, ওই অন্যান্য আইনে যদি সেটা উল্লেখ থাকে তাহলে ওই অনুযায়ী হবে, আর সেটা না হলে এই আইনটা অনুযায়ী হবে। তার মানে আমরা দেখছি যে আসলে এই আইনটা একটা জেনারেল ল, এটা কোনো স্পেশাল ল না। সুতরাং কোনো স্পেশাল ল যদি চলে আসে তাহলে
বা স্পেশাল কোনো সিচুয়েশন চলে আসে বা স্পেশাল কোনো সাবজেক্ট চলে আসে, কনটেক্সট চলে আসে, তাহলে ওই স্পেশাল কনটেক্সট সাবজেক্টটাই আসলে প্রাধান্য পাবে এই আইনের তুলনায়। এটা আমরা এই আইনে বারবার দেখছি। তা আমরা এখন চলে আসবো পার্ট 2-তে। প্রথম পার্টটা ছিল মূলত এই আইনটার পরিচয় বা এই আইনের ভিতরে আমরা কি কি পাবো, ওগুলোর সংজ্ঞা, এগুলো ছিল। ওটা আসলে আইন ছিল না, আইনের বিভিন্ন পরিচয় ছিল। এখন আমরা মূল আইনে চলে এসেছি। মূল আইনটা শুরু হয়েছে পার্ট 2 থেকে। তাহলে পার্ট 2-তে আমরা কি পাবো? পার্ট 2-তে সবার আগেই লেখা আছে কনস্টিটিউশন অ্যান্ড পাওয়ার অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস। বলছে যে গঠন, কিসের গঠন? অ্যান্ড পাওয়ার্স, এবং পাওয়ার, গঠন এবং পাওয়ার অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস। ক্রিমিনাল কোর্ট মানে ফৌজদারি কোর্ট, যেটা ক্রিমিনাল কোর্ট বলতে ফৌজদারি কোর্টকে বোঝায়। ফৌজদারি কোর্ট মানে হচ্ছে যেই কোর্টে অপরাধের বিচার করা হবে, সেটা হচ্ছে ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্ট। তো ক্রিমিনাল কোর্ট এবং ফৌজদারি আদালত এবং অফিস বা দপ্তর সম্পর্কিত পার্ট হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 2-র ভিতরে আছে চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2-তে কি আছে? অফ দ্য কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস। তাহলে চ্যাপ্টার 2 হচ্ছে ক্রিমিনাল কোর্ট এবং দপ্তর, ফৌজদারি কোর্ট এবং দপ্তর সমূহের গঠন সম্পর্কে বলেছে। তার মানে চ্যাপ্টার 2-র পরে ঠিতে গেলে আমরা পাওয়ার সম্পর্কে পাবো হয়তোবা। তো আমরা আজকে শুধুমাত্র পার্ট 2-এর 6 নম্বর সেকশনটা পড়ব, কারণ 6 নম্বর সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই শুধু আমরা পড়ব, আর বেশি সময় নিব না। এটার কারণে যে আসলে এই বিষয়টা এমন যে অনেকক্ষণ ধরে যদি আলোচনা করি তাহলে মনোযোগ রাখা সম্ভব হয় না। এই কারণে অল্প সময়ে আমি শেষ করে দিব। 6-এর 1 নাম্বার, 6-এর 1 নাম্বার ধারা কি বলছে? এটা হচ্ছে ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, ক্রিমিনাল কোর্টের শ্রেণী বিভাগ। Beside the Supreme Court and the courts constituted under any law for time being in force other than this court, আমাদেরকে আগে এইটুকু বুঝতে হবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের পাশাপাশি, সুপ্রিম কোর্ট তো আছেই, সুপ্রিম কোর্টের পাশাপাশি দ্য কোর্টস কনস্টিটিউটেড আন্ডার এনি ল ফর টাইম বিং ইন ফোর্স, মানে একটা সময়ে বা বর্তমান সময়ে কার্যকরী কোনো একটা আইন, বিশেষ আইন নে যদি কোনো বিশেষ আইনে, কোনো আইনে, নট বিশেষ আইন, কোনো আইনে যদি কোনো কোর্ট গঠিত হয়, সেই কোর্টও, তার মানে দুইটা কোর্টের কথা বলেছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হচ্ছে কোনো আইনের আন্ডারে যদি কোনো একটা কোর্ট গঠিত হয়, সেই কোর্ট ছাড়াও there shall be 2 classes of criminal court in Bangladesh, বাংলাদেশে 2 ধরনের ক্রিমিনাল কোর্ট থাকবে। এটা একটু ব্যাখ্যা করি। সুপ্রিম কোর্টে তো আমরা জানি যে ক্রিমিনাল 3টা পার্ট আছে, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, আর আরেকটা হচ্ছে রিভিশন। 2টা পার্ট, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন। তো ওই ডিভিশন 2টা তো আছেই, পাশাপাশি হচ্ছে কোনো আইনে কোর্ট গঠিত হয়। যেমন আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দেখেছি, যুদ্ধাপরাধী বিচারের জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটা কিন্তু এই কোডের আওতায় গঠিত কোনো আইন না, ওটা ভিন্ন আইন। তারপরে আমরা হয়তো বা আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে বর্তমানে কি বলে, আইটির জন্য একটা আদালত আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে টার্মটা। যাই হোক, মানে অনলাইনে যেসব কার্যক্রম হচ্ছে এগুলোর বিচারের জন্য যদি কেউ কারো রাইট ভায়োলেন্স করে, তো সেই ক্ষেত্রে যে এই আইনটা, সেটার জন্য কিন্তু আলাদা কোর্ট আছে। তো এইসব কোর্ট বাদেও এই আইনের আওতায় 2 ধরনের কোর্ট থাকবে, সেটা হচ্ছে কোর্ট অফ সেশনস, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তাহলে 6-এর 1-এর এতে এবং বিতে বলা হচ্ছে যে কোর্ট অফ সেশনস অ্যান্ড কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, 2 ধরনের কোর্ট থাকবে, দায়রা আদালত এবং হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত।
ম্যাজিস্ট্রেট আদালত এবং হচ্ছে দায়রা আদালত। আবার বলা হচ্ছে 6(1)(2)তে বলা হচ্ছে দেয়ার শেল বি 2 ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট, মানে ম্যাজিস্ট্রেট কোর্ট যে হবে সেখানে 2 ধরনের আবার ম্যাজিস্ট্রেট থাকবে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা এর আগে দেখেছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কী কাজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাকে সংজ্ঞার মধ্যে দেখেছি কাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলা হবে, কাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে, এবং এটা আরও ব্যাখ্যা আমরা সামনে পাবো। 3 নাম্বার দ্বারা হচ্ছে দেয়ার শেল বি 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আবার চারটা ধরন থাকবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4টা ধরন হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইন মেট্রোপলিটন এরিয়া অ্যান্ড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টু আদার এরিয়াস। তার মানে বলা হচ্ছে যে 1 নাম্বার যে প্রকারভেদ সেখানে বলা হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়া, যেমন ঢাকা একটা মেট্রোপলিটন এরিয়া আছে, চট্টগ্রাম মেট্রোপলিটন আছে। তো মেট্রোপলিটন এরিয়াতে যেটা হবে, আমাদের নারায়ণগঞ্জেও বর্তমানে মেট্রোপলিটন এরিয়া, তো মেট্রোপলিটনে যেটা হবে সেটা হচ্ছে মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে, এবং অন্যান্য অঞ্চলে একই মর্যাদার যে ম্যাজিস্ট্রেট থাকবে সে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটনের বাইরে যারা থাকবেন তারা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অ্যান্ড দ্বিতীয় বি নাম্বারের 3-এর বি যেটা আছে উপধারা 3-এর বি যে বিষয়টা আছে, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস হু শেল ইন মেট্রোপলিটন এরিয়া বি নোন অ্যাজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে মেট্রোপলিটন এরিয়াতে যে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস থাকবে তাকে বলা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং অন্যান্য এরিয়াতে যে হবে তার নাম হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস অ্যান্ড ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। এখানে আবার একটা এক্সপ্লেনেশন আছে, একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে ফর দ্য পারপাস অফ দিস সেকশন দ্য ওয়ার্ড চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যান্ড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেল ইনক্লুড এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে হচ্ছে এই যে সাবসেকশনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলছে এবং এই সেকশনে বলছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলছে এখানে এই ধারাতে। তো এই ধারাতে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও বোঝাবে, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বুঝাবে। তাহলে আমরা এটা আরেকবার, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা পরীক্ষায় আসে। এটা এলএলবি যারা পড়ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা জুডিশিয়ারির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং বার কাউন্সিলের জন্য তো গুরুত্বপূর্ণই। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন আইনে গঠিত অন্যান্য আদালতের পাশাপাশি এই কোডের আওতায় আরও 2 ধরনের কোর্ট থাকবে, সেটা হচ্ছে কোর্ট অফ সেশনস দায়রা জজ এবং হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট অফ ম্যাজিস্ট্রেট দায়রা আদালত এবং হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালতে আবার বলছে যে 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রথমে 2 ভাগের দ্বিতীয় ভাগকে আবার করেছে 2 ভাগ। প্রথম ভাগ যা আছে তাই, দ্বিতীয় ভাগকে আবার 2 ভাগ করেছে, সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আবার দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে, 4 ভাগ হচ্ছে। প্রথমে 2 ভাগ, তারপরে 2 ভাগ, তারপর 4 ভাগ। 4 ভাগে কি আছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস যেটা মেট্রোপলিটন এরিয়াকে বলা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট পেয়েছি মোট 4 রকমের, 4 রকম না, বলা চলে 5 রকমের। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তো কোনো বিষয় দেয় নাই, এখানে লেখা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে 4টা ম্যাজিস্ট্রেট বলেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে কিছু বলে না। আমরা 7 নম্বর ধারাটাও মনে পড়ে ফেলতে পারি।
আচ্ছা, আমরা 6 নম্বর ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে পড়েছি, ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে বলেছে। এখন কোর্ট অফ সেশনের জন্য আরেকটা ধারা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 7 নম্বর ধারা। 7 নম্বর ধারা বলছে বাংলাদেশ শেল consist of session divisions and every session division shall for the purpose of court be a district or consist of districts। বলা হচ্ছে যে বাংলাদেশ, সমগ্র বাংলাদেশকে কি বলবে, বাংলাদেশ শেল কনজিস্ট অফ ডিভিশনস। পুরো বাংলাদেশ হচ্ছে কি দায়রা বিভাগে বিভক্ত হবে, বা পুরো বাংলাদেশ হচ্ছে দায়রা বিভাগ, সেশনস ডিভিশনস। বলা হচ্ছে যে ডিভিশনস, দেখুন এটা কিন্তু প্লুরালে আছে, তার মানে হচ্ছে ডিভিশনস মানে অনেকগুলো ডিভিশন নিয়ে, একাধিক ডিভিশন নিয়ে বাংলাদেশ গঠিত হবে। একাধিক দায়রা ডিভিশন, কয়েকটি দায়রা ডিভিশন নিয়ে হচ্ছে বাংলাদেশ গঠিত হবে। অ্যান্ড এভরি সেশন ডিভিশন শেল ফর দ্য পারপাস অফ দিস কোড, এই কোডের উদ্দেশ্যে মানে এই আইনটার উদ্দেশ্য সাধনের জন্য প্রত্যেক দায়রা বিভাগে আবার কি থাকবে, প্রত্যেক দায়রা বিভাগ হয় এটা একটা ডিস্ট্রিক্ট হবে, অথবা অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে, কনজিস্ট অফ ডিস্ট্রিক্টস মানে কি প্লুরাল মানে হচ্ছে অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে থাকবে, হয় একটা ডিস্ট্রিক্ট হবে অথবা কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে আবার কি হবে দায়রা ডিভিশন হবে, দায়রা বিভাগ হবে। দ্য গভর্নমেন্ট মে অল্টার দ্য লিমিটস অর দ্য নাম্বার অফ সাব ডিভিশনস অ্যান্ড ডিস্ট্রিক্টস। বলছে যে সরকার ইচ্ছা করলে এই ডিভিশন, এই বিভাগগুলোর অথবা এই ডিস্ট্রিক্ট বা জেলাগুলোর কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে। গভর্নমেন্ট মে অল্টার, গভর্নমেন্ট পরিবর্তন করতে পারবে। দ্য লিমিট মানে হচ্ছে কি সংখ্যা, লিমিট অর নাম্বার মানে এটাকে সে লিমিট করে দিতে পারবে, অথবা এটার নাম্বার কি করতে পারবে, বাড়াতে কমাতে পারবে সে ইচ্ছা করলে। সরকার ইচ্ছা করলে ডিভিশনগুলোকে বাড়াতে পারবে, কমাতে পারবে, ডিস্ট্রিক্টকেও বাড়াতে কমাতে পারবে। আমরা 7-এর এ নাম্বার আরেকবার বলি, 7-এর এটা আরেকটু ক্লিয়ার করে নিই আগে। সেটা হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশ এই কোডের আওতায় বিচারের কার্য সুবিধার জন্য বাংলাদেশ হচ্ছে কয়েকটি দায়রা বিভাগে বিভক্ত হবে, এবং হচ্ছে প্রত্যেকটা দায়রা বিভাগ আবার হয় এটা একটা জেলা থাকবে অথবা কয়েকটা জেলা নিয়ে দায়রা বিভাগ গঠিত হবে। আর 7-এর 2 নম্বরে বলছে যে সরকার ইচ্ছা করলে দায়রা বিভাগ এবং ডিস্ট্রিক্টের সংখ্যা বাড়াতে কমাতে পারবে। 3 নম্বর কি বলছে, দ্য সেশন ডিভিশনস অ্যান্ড ডিস্ট্রিক্ট এক্সিস্ট হোয়েন দিস কোড কামস ইনটু ফোর্স শেল বি সেশনস divisions and district respectively unless and until they are so altered। বলছে the sessions divisions and districts বলছে যে দায়রা বিভাগ সমূহ এবং হচ্ছে জেলা সমূহ এক্সিস্টিং যেগুলো বর্তমান আছে, when this code comes into force যখন এই আইনটা কি হচ্ছে কার্যকরী হচ্ছে, তার মানে হচ্ছে 1 জুলাই 1898 সালে এটা কার্যকরী হয়েছে। যখন কার্যকরী হয়েছে ওই সময়ে যে ডিভিশনগুলো ছিল, যে ডিস্ট্রিক্টগুলো ছিল ওগুলো হচ্ছে ওইভাবেই থাকবে, আনলেস অ্যান্ড আনটিল দে আর সো আল্টার্ড, যেই পর্যন্ত না এগুলোকে চেঞ্জ করা হচ্ছে ওই পর্যন্ত এগুলো থাকবে। তাহলে আমরা মোটামুটি কোড, ক্রিমিনাল কোড সম্পর্কে, ক্রিমিনাল কোড কীভাবে গঠিত হবে এটা সম্পর্কে একটা সাধারণ আইডিয়া পেয়েছি 6 নম্বর ধারা থেকে। এবং এটা অবশ্যই মনে রাখবেন, প্রথমে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আইনের আওতায় গঠিত অন্যান্য কোর্ট ছাড়াও এই আইনের আওতায় 2 ধরনের কোর্ট থাকবে। সবার আগে 2 ধরনের কোর্ট, দায়রা আদালত এবং হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত। তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ ম্যাজিস্ট্রেটের মধ্যে ম্যাজিস্ট্রেট থাকবে 2 ধরনের। কোর্ট অফ ম্যাজিস্ট্রেট থাকবে 2 ধরনের, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে প্রথমে 2 কোর্টস অফ সেশন দায়রা আদালত, কোর্টস অফ ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 ধরনের,
সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারপরে আবার আসছে 4 ধরনের, আবার আসছে সংখ্যা 4, 224, 224। তাহলে 4 ধরনের কি আসছে, সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 ধরনের হবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা আমরা এটা এভাবে স্ল্যাশ দিয়ে লিখতে পারি, যে স্ল্যাশ দিয়ে লেখে, অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাকে বলা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যদি মেট্রোপলিটন বাইরে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে। 2 ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 3 হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। তাহলে আমাদের এই বিষয়টা মুখস্থ হয়ে গেল আশা করি। 224, 224, 2 পূরণ 2 = 4, 2 যোগ 2 = 4। ওকে, তাহলে 2 কোর্ট অফ সেশনস, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। 6 নম্বর ধারা, 6 নম্বর ধারায় কি আছে, কোর্ট অফ সেশনস, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তারপরে হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 ধরনের হবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। তো আজকে আমরা আপাতত এই যে কোর্টের শ্রেণী বিভাগ এবং ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ এই পর্যন্তই থাকি। তো আজকে আসলে সংক্ষিপ্তই করলাম যাতে মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়, কারণ লাইভে শুধু থাকলে তো আমি যখন লাইভে আছি লাইভেও দেখা যাচ্ছে, এবং লাইভের পরে ভিডিওটা যেহেতু থেকে যাচ্ছে লাইভের পরেও অনেকেই দেখছেন, যার ফলে অনেক বড় ভিডিও হয়ে গেলে এটা আসলে মনোযোগ ধরে রাখা এটা একটু কঠিন হয়। এই কারণে আমরা শেষ করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর যদি কমেন্ট করবেন আমাকে মেসেজও করতে পারেন পার্সোনালি, সমস্যা নেই। আর অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করছেন না, শেয়ার না করলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা আপনাদের ভালো লাগছে কি লাগছে না। যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে, আপনি কিছু শিখেছেন, অন্যদেরকেও শিখাতে চান, তাহলে অবশ্যই শেয়ার দিবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আশা করছি কালকে আবার যথারীতি আসতে পারবো। সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।